দেখা গিয়েছে যে বিগত যে গরমগুলো, এই গরমগুলোতে আমরা এই ধরনের প্রবলেমগুলো পাইনি। এবার আমাদের দেখা যাচ্ছে প্রবলেমটা অনেক ডিফারেন্ট। হেভি মেকআপ নিতে যারা পছন্দ করে তাদেরকে আমি সবসময় বলি থেকে এখন লাইট মেকআপ নিতে হবে। যারা প্রতিনিয়তই রোদ্রে যাচ্ছে, যাদেরকে রোদ্রে কাজ করতেই হয়, তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি যদি একটু বলেন? অনেকে কাঁঠাল খেতে পারে না, তাদের জন্য একটা টিপস হচ্ছে যারা কাঁঠালটা খাওয়ার পরে যদি একটু সুপ্রিয় দর্শক, মুভিং এর চতুর্থ পডকাস্টে আমি ছোটন আপনাদের সবাইকে জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা, শুভ কামনা এবং ভালোবাসা। আজকে আমরা একটা চমৎকার এবং চমকপ্রদ এবং যুগ উপযোগী একটা টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের টপিক হচ্ছে তীব্র গরমে আমাদের ত্বকের যত্ন কেমন হওয়া প্রয়োজন। এই নিয়ে আজকে আমরা আমাদের মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার কামরুন নাহার সাথে, যিনি কসমেটিক ডার্মাটোসার্জন এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে কর্মরত আছেন ডাক্তার কামরুন নাহার লেজার হেয়ার স্কিন কেয়ার অ্যান্ড আল্ট্রাসাউন্ড সেন্টারে কুমিল্লাতে। তো আমরা আমাদের আজকের মঞ্চে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। আসলে আমাদের তো তীব্র তাপদাহ চলছে এবং এখন কিছুটা কম, কারণ কিছুদিন আগ থেকে এখন একটু নিয়মিত বিরতিতে বৃষ্টি হচ্ছে। আপনি জানেন যে এপ্রিলের 15 তারিখের পর থেকে বাংলাদেশে একটা তীব্র তাপদাহ শুরু হয় এবং এই তাপদাহর কারণেই আসলে আমাদের মধ্যে অনেক ধরনের ত্বক সম্পর্কিত অনেক প্রবলেম তৈরি হয়। মূলত এরকম একটা প্রাসঙ্গিকতা থেকেই আজকে আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে। তো প্রথমেই আমি দর্শকদের পক্ষ থেকে আপনার কাছে জানতে চাই যে ত্বকের সমস্যাটা গরমে আসলে কী হয়? ধন্যবাদ, আপনার প্রশ্নটা অনেক সুন্দর, যুগোপযোগী প্রশ্ন। এটার জন্য আসলে আমাদের যেই সমস্যাগুলো হচ্ছে যে তীব্র তাপদাহে যে আমাদের এটাতে আমরা বেশিরভাগ যেটা পাই সেটা হচ্ছে সানবার্ন, তারপর হচ্ছে সান ট্যান বলি, মানে স্কিনে একটা পোড়াভাব, রোদে পোড়াভাব চলে আসতেছে। এবং যেহেতু চারপাশে ধুলোবালির উপক্রমটাও অনেক বেশি, দেখা যাচ্ছে যে স্কিনে এই সময়টাতে ব্রণের উপদ্রবটা অনেক বেড়ে গিয়েছে, র্যাশ হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে গিয়েছে। আমি আমার প্রাইভেট প্র্যাকটিসে স্কিনে র্যাশ হচ্ছে এরকম অনেক পেশেন্ট পাচ্ছি শুধু গরমের জন্য। এবং এটার জন্য আসলে এখনকার যে আবহাওয়াটা দেখা গিয়েছে যে বিগত যে গরমগুলো, এই গরমগুলোতে আমরা এই ধরনের প্রবলেমগুলো পাইনি। এবার আমাদের দেখা যাচ্ছে প্রবলেমটা অনেক ডিফারেন্ট, র্যাশ, ব্রণ, তারপর মুখে সানট্যান, এগুলোই বেশি আসতেছে আমাদের বছরের কোন সময়টাতে আসলে এই ধরনের সমস্যাটা বেশি প্রকট হয়? আসলে এটা আমরা ইংলিশ এপ্রিল মাস, মানে বৈশাখের শুরু থেকে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যেটাকে বলি আমরা আম কাঁঠাল লিচুর সময়টা, যেই সময়টাতে আমরা পাকে এবং শেষ হয় এইটুকু সিজনের মধ্যেই বর্ষার আগ পর্যন্ত স্কিনটাতে তাপদাহটা বেশি থাকে, তখন স্কিনটাতে প্রবলেমটা বেড়ে যায়। আর বাংলাদেশ যেহেতু ঋতু প্রধান দেশ, এক এক ঋতুতে স্কিনে এক এক রকম সমস্যা হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের স্কিনে যে প্রবলেমটা হচ্ছে এখন, এইটার জন্য আমরা কিভাবে আমরা আমাদের প্রতিরোধকমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করি? সেটা হচ্ছে আমি আমার প্রত্যেকটা পেশেন্টকেও বলি এবং দর্শকদেরকেও সেটাই বলবো, আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। দিনে 3 থেকে 4 লিটার পানি খেতে হবে, কারণ আমরা পানি এই কারণে খাবো আমাদের বডি থেকে টক্সিনটা যাতে রিলিজ হয়ে বের হয়ে যায়। কারণ হচ্ছে এই তাপদাহের জন্য হোক, বাইরের খারাপ আবহাওয়ার জন্য হোক, আমাদের বডি থেকে তো টক্সিন তৈরি হচ্ছে। আর পানি আমাদেরকে মানে একরকম বডিকে পরিষ্কার করে ইউরিনের মাধ্যমে, ঘামের মাধ্যমে। যত বেশি আমরা পানি খাবো তত বেশি আমরা ভালো থাকবো। এবং আমাদের যে সিজনাল ফ্রুটগুলো, রসালো ফল, সেটাকে খেতেই হবে। আপনারা বলতে চাচ্ছেন যে আমরা একটু যদি ফলমুখী হই এবং আমরা যদি আমাদের খাদ্য তালিকার মধ্যে পানির পরিমাণটা বেশি রাখতে পারি, তাহলে আমাদের মোটামুটি এই সমস্যা থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। আচ্ছা, আর একটা হচ্ছে যে এখন মনে করেন যে কারো আসলে ত্বক সম্পর্কিত সমস্যাটা হয়ে গেল গরমের কারণে, তার আসলে ট্রিটমেন্টটা কি? হঠাৎ করে রেশ উঠে গেল বা অ্যালার্জিটা বেড়ে গেল বা কোথাও প্রচুর পরিমাণে চুলকানি শুরু হলো, তখন আসলে ইমিডিয়েটলি শিশুদের জন্য কি কোনো আলাদা সাজেশন আছে? আসলে এই সময়টাতে আমরা যেটা বলবো, আমরা স্কিন কেয়ারে সবচেয়ে বেশি অবহেলা আমরা করে থাকি। দেখা যাচ্ছে যেমন নিজেদের মতো করে বাসায় রেমেডি তৈরি করে ফেলি, তো এটা অনেক সময় আমাদের কাছে দেখা যায় স্কিন ড্যামেজ করে আমাদের কাছে আসে। প্রাথমিক অবস্থায় এই জন্য আমরা একজন অভিজ্ঞ বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা রুটিন সেট আপ করে ফেলি, তাহলে আর ঘন ঘন হয়তো বিশেষজ্ঞের কাছে যেতে হবে না, বাট একটা সেট আপ হয়ে গেল। বাচ্চাকে আমরা কীভাবে স্কিনের কেয়ার করব বা আমরা যারা বয়স্ক তারা কীভাবে স্কিনের কেয়ার করবো, সেটা আমাদের জন্য ইজি হয় মেনটেন করতে। আর সবচেয়ে বড় কথা, যদি ইমার্জেন্সি এরিয়া চলেই আসে, আমরা ওই এরিয়াটাতে আইস মাসাজ করতে পারি, পানি দিয়ে পরিষ্কার করতে পারি। এবং দেখা যাচ্ছে যে তবে বাচ্চাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই বেস্ট ডিসিশন।
তাহলে কারণ বাচ্চাদেরকে উল্টাপাল্টা কোনো কিছু করলেই তাদের স্কিন ড্যামেজ হওয়ার চান্স থাকে। এখন হঠাৎ করে কারো বা আজকে মনে করেন যে আমি রাস্তাতে হেঁটে গেলাম তীব্র গরমের মধ্যে, রোদের কারণে আমার মধ্যে এক ধরনের রেশ উঠে গেল বা একটা চুলকানি শুরু, সেটার জন্য আমি সবসময় ইমিডিয়েটলি যেটা বলে থাকি সেটা হচ্ছে আমি আমার প্রত্যেকটা পেশেন্টকে ওভার দ্য ফোনেও এই অ্যাডভাইসটি দিই, ল্যাক্টোগ্যালামিন লোশন, খুব বেশি দামি না, সেটা হচ্ছে যে 40 থেকে 45 টাকা আমাদের মার্কেটে পাওয়া যায়। ওই এরিয়াটাতে যখন লাগানো হয় তখন এটা একটা সুদিং ইফেক্ট দেয়, সাথে সাথে রেস্টটা হয়ে যায়, মিনিমাইজ হয়ে যায়। তো ল্যাক্টোগ্যালামিন টাইপের লোশনগুলো বা আমাদের যেই সুদিং জেল আছে অ্যালোভেরা, এই টাইপের জেলগুলো লাগালে অনেকটা রিকভারি হয় আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা দেখে আসছি যে আবহমান কাল ধরে বাংলাদেশে কিন্তু ত্বকের যত্নে আমাদের বাসার মানুষজন আমরা দেখেছি কিছু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নেয়, অর্থাৎ এই ব্যাপারটা আসলে কতটা ফলপ্রসূ বা আমি যতটুকু দেখেছি যে আমাদের কসমেটিক্স যে জিনিসগুলো বাজারে আছে বিশেষ করে আমাদের ত্বকের যত্নের জন্য এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। নর্মাল একটা লোশনের দাম যেখানে হয়তো বা 50, 60, 70, 100 টাকা, কোনো ক্ষেত্রে ইমার্জেন্সি কেসে একটা লোশনের দাম 1500 বা 1000 টাকা 2000 টাকা হতে পারে। তো সবার জন্য তো আসলে এতটা এফোর্ড করা সম্ভব হয় না, কিন্তু রোগ তো অনেকেরই হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে ঘরোয়া কোনো ট্রিটমেন্ট যেখানে তেমন কোনো অর্থের প্রয়োজন হবে না, কিন্তু ট্রিটমেন্টটা প্রায় কাছাকাছি পাওয়া যায়। আসলে সেটার মূল হচ্ছে যে আমাদের প্রবলেমটা যাতে না হয় আমরা সেদিকেই ফোকাস দিব। যেহেতু গরমে র্যাশ হতে পারে, কারণ হচ্ছে ডক্টরের শরণাপন্ন হলে হ্যাঁ আপনাদের কথা মতে যেহেতু বাংলাদেশের নিজস্ব কোনো প্লান্ট নেই এই ধরনের কসমেটিক প্রোডাক্টগুলো বানানোর জন্য স্কিনের ভালো, এই জন্য এটা বাইরে থেকে ইম্পোর্ট করতে গিয়ে কস্টিংটা অনেক বেড়ে যায়। তো বাংলাদেশের যদি নিজস্ব প্ল্যান্ট থাকতো তাহলে হয়তো এই দামটা বাড়তো না। তো সেই জায়গার মধ্যে দেখা যায় যে র মেটেরিয়াল হতে শুরু করে সবই এক্সপোর্ট প্রোডাক্ট, এই জন্য হয়তো দামটা বেশি, সেটা আমরা অবশ্যই আপনাদেরকে স্বীকার করে নিচ্ছি। কিন্তু স্কিন কেয়ারের ক্ষেত্রে যেটা করবো আমরা প্রতিরোধটাকেই বেশি উত্তম মনে করি। যেমন হচ্ছে বেশি করে পানি খাওয়া, সানস্ক্রিন মেনটেন করা, তারপর হচ্ছে প্রচুর পরিমাণে ফল খাওয়া, তারপর হচ্ছে বাইরে থেকে মানে গরমে একটু পর মানে মুখ ধোয়া। তারপর আমাদের যে আপুরা মানে অনেক বেশি হেভি মেকআপ নিতে যারা পছন্দ করে তাদেরকে আমি সবসময় বলে থাকি এখন লাইট মেকআপ নিতে হবে, এবং ড্রেস আপের ক্ষেত্রে সুতি ঢিলেঢালা কমফোর্ট জোনে থাকা সবসময়, তাহলে এই ধরনের প্রবলেমগুলো হওয়ার চান্স অনেক কমে যায়। তো ইমার্জেন্সি তখন আসলে কিছু না করলেও চলে। আর আয়ুর্বেদিক মেডিসিনের ক্ষেত্রে বলবো যে আয়ুর্বেদিক মেডিসিন অবশ্যই ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে এগুলো অ্যালার্জিক রিয়েকশন করে। সেই ক্ষেত্রে যারাই আয়ুর্বেদিক প্যাক ইউজ করে বা কি তারা সবসময় বডির অন্য জায়গায় ইউজ করে দেখবে ফেসে লাগানোর ক্ষেত্রে, যদি ওখানে র্যাশ না হয়। বিশেষ করে ফেসের স্কিনের সাথে আমাদের কানের স্কিনের একটা সম্পর্ক আছে। কানের স্কিনে যদি অ্যালার্জিক রিয়েকশন না হয় কানের পিছনে, তাহলে দেখা যাচ্ছে যে এটা ফেসও রিয়েকশন করবে না। একটু চেক করে ইউজ করাটাই বেটার ডিসিশন। মানে ডাক্তার কামরুনার সাথে বলতে যাচ্ছেন যে আপনি যদি কোনো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিতেই চান এবং সেটাকে যদি আপনি ইউজ করতে চান, তাহলে প্রথমে আপনি এমন একটা লেস সেন্সিটিভ জায়গাতে ব্যবহার করেন, বা যে জায়গাটা যদি খুব বেশি গুরুত্বপূর্ণ না ওইটাতে যদি আপনার ভালো স্যুট করে দেন তারপরে আপনি সেটা পরবর্তীতে এসে আপনার ফেসে ইউজ করতে পারেন। চমৎকার কথা। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে খাদ্যাভ্যাসের কথা আপনি যে বলছেন যে প্রচুর পানি খেতে হবে, প্রচুর ফলমূল খেতে হবে, আমিষ প্রোটিন এইসব জাতীয় জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে হবে ব্রণ থেকে বাঁচার জন্য। হ্যাঁ, এই পোশাকের ক্ষেত্রে আপনি বলছেন যে ঢিলেঢালা কাপড় চোপড় পরতে হবে, সুতির পোশাক পরতে হবে। আচ্ছা, এইখানে কি ঘুমের কোনো বিষয় আছে কিনা? ত্বকের সৌন্দর্যের সাথে ঘুমের সম্পর্কটা কিরকম? ত্বকের সৌন্দর্যের সাথে ঘুমের সম্পর্কটা অনেক ওতপ্রোতভাবে জড়িত। যেমন হচ্ছে যে আমাদের যে প্র্যাকটিসগুলোতে আমরা হিস্ট্রি নিয়ে রেখে যে রাতে ঘুমাতে যাওয়ার সময় আমরা ডিভাইস আসক্ত থাকি, আর তখন ডিভাইসের কারণে আমাদের ঘুমটা খুব কম হয়, কারণ ডিভাইসের রেডিয়েশন আমাদেরকে ঘুমাতে দেয় না। তো সেই জায়গায় আমরা সবসময় বলি ডিভাইস দূরে সরে রাত 10টার মধ্যে ঘুমানো, কারণ 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের বডিতে স্লিপ হরমোনগুলো কাজ করে, যেমন মেলানিন বডিটাকে রিকভার করে, স্কিনটাকে রিপেয়ার করে। কিন্তু 12টার পর থেকে আমাদের বডি স্ট্রেস হরমোন সিক্রেট করা শুরু করে দেয়, তখন কিন্তু বডিতে ওই হরমোনগুলো থাকে না। তখন দেখা যায় যে সকালবেলা যারা দেরিতে ঘুমান, সকালবেলা ঘুম থেকে ওঠার পর চোখের চারপাশে একটা ডার্ক সার্কেল ভাব থাকে, ক্লান্তি ভাব থাকে, মনে হয় যেন ঘুমটা কমপ্লিট হয়নি, মাথা একটু ব্যথা করে একটা অনেক হ্যাঁ হয়। আর এটা তো আমাদের ধর্মীয় দৃষ্টিতেও আছে যে আমরা আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা তো একদম প্রাচীনকাল থেকে একটা কথা। এই জন্য ঘুমের অবশ্যই একটা যাদের ঘুমের প্রবণতা কম তাদের চোখের নিচে একটা মলি রেখা পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে হ্যাঁ, যেগুলো ট্রিটমেন্ট করতে হয়। আসলে আমরা যদি প্রতিরোধের দিকে বেশি নজর দিই তাহলে আমাদের ট্রিটমেন্ট পারপাসে এত কস্টিং করা লাগে না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এখন যারা প্রতিনিয়তই রোদ্রে যাচ্ছে, যাদেরকে রোদ্রে কাজ করতেই হয়, তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি যদি একটু বলেন?
তাদের জন্য বেসিক পরামর্শ হচ্ছে, আমি একটু আগেও বলেছি আমরা একটা ল্যাক্টোক্যালামিন লোশনের কথা বলেছি, সেটা ইউজ করবে। দেন এটার উপর আমরা একটা সানস্ক্রিন ইউজ করব। সানস্ক্রিনটা আসলে এক একজন স্কিনে এক এক রকম হয়, যেমন যাদের অয়েলি স্কিন তাদের জন্য লাইট সানস্ক্রিন, আর যাদের নর্মাল স্কিন তাদের জন্য নর্মাল স্কিন বেসড। আর যেটা করতে হবে, কোনো হেভি ময়শ্চারাইজার ক্রিম ইউজ করা যাবে না, হেভি ফাউন্ডেশন ইউজ করা যাবে না, হেভি মেকআপ নেওয়া যাবে না, যেটা স্কিনকে ড্যামেজ করে দিতে পারে। এই জন্য সবসময় একটু সিম্পল, গরমে একটু সিম্পল ড্রেস আপ, সিম্পল মেকআপে থাকাটাই আমাদের জন্য বেটার। আপনি যেটা বলছেন যে গরমে আমাদের ত্বকে এই সমস্যাগুলো হতে পারে, এই সমস্যাগুলো থেকে আমরা এইগুলো যদি অবলম্বন করি প্রতিরোধকমূলক ব্যবস্থা হিসেবে, তাহলে আমাদের ত্বকও ভালো থাকবে, আমাদের মন ভালো থাকবে, সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবো। এই কথা বলার পরে আপনার আর দর্শকদের উদ্দেশ্যে ওভারঅল কোনো বক্তব্য আছে কিনা? ম্যাক্সিমাম স্কিন প্রবলেমটা এখন অনেক বেশি বেড়ে গিয়েছে, আর গরমে তো এটা অনেক বেশি। আমরা সবসময়ই আসলে বিভিন্ন অনলাইন অফলাইনে আমরা অনেক বেশি প্রোডাক্ট সচেতন থাকি। আসলে ন্যাচারাল স্কিন, ন্যাচারাল বিউটিটাই আমি সবসময় প্রমোট করি। আমাদেরকে যেটা বেশি ফলো করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে রেগুলার গরমে পানিটা বেশি করে খেতে হবে। তারপর হচ্ছে মহান আল্লাহ পাক এক একটা অঞ্চলে এক একটা ফ্রুট দেয় যেটা রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ভিত্তি করে দেয়। যেমন আপনি খেয়াল করে দেখবেন, শীতকালে যেমন ফুলকপি, বাঁধাকপি পাওয়া যায়, ওইটা কী করে, ওইটা খেলে বডিতে টেম্পারেচার উৎপন্ন হয়, যার কারণে তখন উষ্ণতা ফিল হয়। আবার গরমে আপনি লাউ, ঝিঙ্গা সবগুলো রসালো সবজি, রসালো ফল, কারণ হচ্ছে বডিতে যাতে পানির পরিমাণটা বেশি থাকে। কিন্তু সেম আপনি দেখবেন শীতকালে যদি এখন ফুলকপি, বাঁধাকপি খান, আপনার পেটে বদহজম হবে, অম্বল হবে। কারণ কি, এটা টেম্পারেচার ক্রিয়েট করতেছে। এই জন্য আল্লাহ এক এক সিজনে এক একটা জিনিসের সামঞ্জস্য দিয়ে দিয়েছে। আমরা আসলে সেটা বুঝি না যে আসলে কেন এরকম করেছে আমাদেরকে। যেমন তরমুজ, তারপরে হচ্ছে কলা, বাঙ্গি, এগুলো একটু বেশি বেশি করে খেতে হবে, একটু জুস করে। হ্যাঁ, তারপর হচ্ছে কাঁচা আমের জুস আমরা খেতে পারি, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এই জিনিসগুলো আসলে আমাদেরকে মেনটেন করলে ভালো। যেমন কাঁঠালের কিছু কম্পোজিশন আছে স্কিনটাকে গ্লো করে। তবে যারা কাঁঠালের মানে বদহজম হয়, অনেকে কাঁঠাল খেতে পারে না, তাদের জন্য একটা টিপস হচ্ছে, যারা কাঁঠালটা খাওয়ার পরে যদি একটু কাঁঠালের বিচিটা অর্ধেকটা কাঁচা কামড় দিয়ে খেয়ে ফেলতে পারেন, তাহলে বদহজমটা কিন্তু হয় না। এটা কিন্তু একটা ন্যাচারাল টিপস, সেটা ফলো করা যায়, মানে করতে হবে। আসলে এই জিনিসগুলো আমি এমনিতে বলতেছি না, অনেক স্টাডি করে পড়াশোনা করেছি, যেহেতু আমিও ন্যাচারাল মেডিসিনটাই বেশি প্রমোট করতে চাই সবার কাছে। তো এই জিনিসগুলো আমরা মেনটেন করলে ভালো থাকবো। আর বিভিন্ন প্রসাধনীটা আমরা আসলে একটু অ্যাভয়েড করে চলাটাই ভালো। সাইড ইফেক্ট হতে পারে। তারপরে হচ্ছে আবার মানুষের, আমাদের প্রত্যেকের তো ত্বকের একটা সেন্সিটিভিটি আছে। দেখা গেছে যে আমরা তো একজন বিশেষজ্ঞকে দেখিয়ে প্রসাধনীটা নিচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে স্কিন ড্যামেজ হয়। যেমন এরকম অনেক আমরা পাই, জানবে না। আর সবসময় যে বিশেষজ্ঞকে আমরা দেখাবো সেটাও সুযোগটা থাকে না। তো এর চেয়ে ভালো আমরা নর্মাল লাইফটাই লিড করি, বেশি বেশি করে পানি খাই, রাতে ঠিকমতো ঘুমাই, একটু এক্সারসাইজ, একটু মেডিটেশন, স্কিনটাকে অনেকটাই ভালো রাখবে। তো ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এই ছিল আমাদের সাথে কামরুনার সাথে ত্বকের যত্ন নিয়ে কথাবার্তা, এবং আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনারা যদি সুস্থ সুন্দর থাকতে চান তাহলে আসলে প্রকৃতি প্রদত্ত যে নিয়মগুলো আছে, প্রকৃতি প্রদত্ত যেই সম্পদগুলো আছে, বিশেষ করে যে ফলগুলো আছে, যে ফলমূলগুলো আছে, এগুলোকে যদি আপনারা গ্রহণ করেন এবং ঘুমের ক্ষেত্রে যদি কোনো কম্প্রোমাইজ না করেন এবং স্বাভাবিকভাবে যদি জীবনযাপন করেন, আমাদের যে লাইফস্টাইলটা আছে তার মধ্যে একটা আমূল পরিবর্তন করেন, ইতিবাচক করেন, তাহলে তিনি বলতে যাচ্ছেন যে আসলে আমাদেরকে এত কিছু করতে হবে না। তাহলে ওনার এই সুর ধরে আমরা বলতে চাই যে আসুন আমরা সুস্থ সুন্দর এবং ত্বকে ভালো রাখবার জন্য আমরা প্রকৃতি প্রদত্ত প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে মানি, নিয়ম মাফিক মানি। তো আজকে আমি এখানে শেষ করছি। আমাদের পরবর্তী পডকাস্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।